বেড সোর বা প্রেশার আলসার একটা খুব সাধারণ সমস্যা, কিন্তু সঠিক যত্নের অভাবে এটা যে কতটা মারাত্মক আকার নিতে পারে তা হয়তো আমরা অনেকেই জানি না। এটাকে প্রায়ই অবহেলা করা হয় আর তার পরিণতি হতে পারে ভয়াবহ। তো চলুন আজ আমরা জেনে নিই কিভাবে এই সমস্যাটা বোঝা যায়, এটাকে আটকানো যায় আর এর সঠিক চিকিৎসাই বাকি। ভাবছেন সামান্য চাপ, এটা আবার বিপদ হবে কি করে? উত্তরটা হলো হ্যাঁ, হতে পারে। আর বিপদটা আমাদের ধারণার থেকেও অনেক বেশি। মানে ত্বকের উপর একটানা চাপ শুধু যে অস্বস্তির কারণ তা কিন্তু নয়, এটা থেকে মারাত্মক ইনফেকশন, এমনকি জীবনহানি পর্যন্ত হতে পারে। তাহলে এই বেড সোর জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, ধরুন শরীরের কোনো একটা জায়গায় অনেকক্ষণ ধরে একটানা চাপ পড়ছে। তখন কি হয়? সেখানকার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর রক্ত না পৌঁছালে ত্বকের কোষগুলো অক্সিজেন পায় না আর আস্তে আস্তে মারা যেতে শুরু করে। এর থেকেই যে ক্ষতের সৃষ্টি হয় তাকেই আমরা বেড সোর বা প্রেশার আলসার বলি। আচ্ছা, এখন প্রশ্ন হলো এগুলো শরীরের ঠিক কোন কোন জায়গায় বেশি হয়? সাধারণত সেই সব জায়গায় যেখানে হাড়ের ঠিক ওপরেই চামড়া থাকে, মানে যেখানে চর্বির আস্তরণটা খুব কম। যেমন ধরুন কোমরের নিচ, গোড়ালি, নিতম্ব, কনুই, এমনকি মাথার পেছনেও। এই জায়গাগুলোতে চাপটা সরাসরি হাড়ের ওপর পড়ে, তাই ঝুঁকিটা অনেক বেশি থাকে। চলুন এবার তাহলে ঝুঁকি আর লক্ষণের ব্যাপারে কথা বলা যাক। মানে কাদের বেশি সতর্ক থাকতে হবে আর কোন কোন চিহ্ন দেখলে একদমই অবহেলা করা চলবে না। তো কারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন? দেখুন, যারা দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকেন বা হুইলচেয়ারে বসে থাকেন, মানে যাদের চলাফেরার ক্ষমতা খুব কম, তারা তো বটেই। এর সাথে আছে ডায়াবেটিসের মতো রোগ, প্যারালাইসিস বা নার্ভের সমস্যা। আর হ্যাঁ, বয়স্কদের ক্ষেত্রেও এই ঝুঁকিটা বহুগুণ বেড়ে যায়। অপুষ্টি বা রক্ত চলাচলের সমস্যা থাকলেও কিন্তু বিপদ। এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো এই সমস্যাটা একেবারে শুরুতেই ধরে ফেলা। কারণ প্রথম দিকের লক্ষণগুলো যদি এড়িয়ে যাওয়া হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত খারাপ দিকে চলে যেতে পারে। তাই শুরু থেকেই সতর্কতাটা ভীষণ জরুরি। প্রথম পর্যায়টা কেমন হয়? দেখুন, এই পর্যায়ে কিন্তু চামড়া ফেটে যায় না বা কোনো ক্ষত তৈরি হয় না, কিন্তু যে জায়গাটাতে চাপ পড়ছে সেটা লাল হয়ে যায়। চাপ সরিয়ে নেওয়ার পরেও কিন্তু ওই লালচে ভাবটা সহজে যায় না। জায়গাটা ছুলে একটু গরম লাগতে পারে আর হালকা ব্যথাও থাকতে পারে। এরপর আসে দ্বিতীয় পর্যায়ে। এখানে ত্বকের উপরের যে স্তরটা সেটা ক্ষতিগ্রস্ত হয়, মানে একটা ফোস্কার মতো হতে পারে বা চামড়াটা হালকা উঠে গিয়ে একটা খোলা অগভীর ক্ষতের মতো তৈরি হয়। আর এই পর্যায় থেকেই কিন্তু ইনফেকশনের ঝুঁকিটা বাড়তে শুরু করে। তৃতীয় পর্যায়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই অবস্থায় ক্ষতটা আরও অনেক গভীর হয়ে যায়, মানে ত্বকের নিচের যে ফ্যাট বা চর্বির স্তর আছে সেই পর্যন্ত পৌঁছে যায়। বাইরে থেকে দেখলে ক্ষতটা একটা ছোটখাটো গর্তের মতো মনে হতে পারে। আর চতুর্থ পর্যায়টা হলো সবচেয়ে বিপজ্জনক। এখানে ক্ষত এতটাই গভীর হয়ে যায় যে মাংসপেশি এমনকি হাড় পর্যন্ত বেরিয়ে আসতে পারে। বুঝতেই পারছেন, এই অবস্থায় মারাত্মক ইনফেকশনের ঝুঁকি থাকে, যা রোগীর জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো এই ভয়ঙ্কর সমস্যা থেকে বাঁচার উপায়টা কি? ভালো খবরটা হলো এর সবচেয়ে ভালো সমাধান কিন্তু আমাদের হাতেই আছে, আর সেটা হলো প্রতিরোধ। হ্যাঁ, কিছু সাধারণ নিয়ম মেনে চললে এই সমস্যাটাকে পুরোপুরি ঠেকিয়ে রাখা সম্ভব। চলুন এবার সেই উপায়গুলোই জেনে নেওয়া যাক। আর এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। বেড সোর হওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো মানেই হয় না, কারণ সঠিক যত্ন নিলে একে আসতেই দেওয়া হয় না। আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত এটাই। প্রতিরোধের জন্য প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হল শরীরের অবস্থান ঘন ঘন পরিবর্তন করা। মানে রোগী যদি বিছানায় থাকেন তাহলে প্রতি 2 ঘন্টা অন্তর তার পাশ ফিরিয়ে দিতে হবে, আর যদি চেয়ারে বসে থাকেন তাহলে প্রতি 30 থেকে 60 মিনিটের মধ্যে একটু নড়াচড়া করা বা বসার ভঙ্গিটা পাল্টানো খুব দরকার। দ্বিতীয়ত, ত্বকের যত্ন। ত্বককে সবসময় পরিষ্কার আর শুকনো রাখতে হবে। বিশেষ করে যদি প্রস্রাব বা মলত্যাগের সমস্যা থাকে তাহলে এরপর খুব আলতো করে জায়গাটা পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, জোরে ঘষাঘষি করলে ত্বকের আরও ক্ষতি হবে। আর ত্বককে আর্দ্র রাখতে একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে, যাতে ত্বক ফেটে না যায়। আর 3 নম্বর হল সঠিক খাবার। দেখুন, সুস্থ ত্বক আর ক্ষত তাড়াতাড়ি সারানোর জন্য ভালো পুষ্টির কোনো বিকল্প নেই। খাবারে প্রোটিন যেমন ডাল, ডিম, দুধ, পনির, ভিটামিন সি আর জিঙ্ক রাখতেই হবে। আর তার সাথে শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে জল পান করাও কিন্তু সমান জরুরি। এবার আসা যাক তাদের কথায় যারা রোগীর দেখাশোনা করছেন। তাদের জন্য কয়েকটা খুব জরুরি পরামর্শ। রোগীকে নড়াচড়া করানোর সময় খুব সাবধানে আলতোভাবে করতে হবে। বিছানার চাদরটা সবসময় পরিষ্কার আর টান টান করে রাখতে হবে, কোনো ভাঁজ যেন না থাকে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্বকের কোনো জায়গা যদি লাল হয়ে যায় সেখানে কিন্তু একদম মালিশ করা যাবে না, এতে টিস্যুর আরও ক্ষতি হতে পারে। কিন্তু এত কিছু করার পরেও যদি বেডসোর হয়েই যায় তখন কি করতে হবে? চলুন এবার আমরা চিকিৎসা আর কখন ডাক্তারের সাহায্য নিতে হবে সেই বিষয়ে জেনে নিই। বেডসোরের চিকিৎসাটা পুরোপুরি নির্ভর করে ক্ষতটা ঠিক কোন পর্যায়ে আছে তার ওপর। প্রথম দিকের ক্ষত হয়তো সঠিক যত্ন নিলেই সেরে যায়, কিন্তু ক্ষত যদি গভীর হয়ে যায় তাহলে নিজে থেকে চিকিৎসা করার চেষ্টা করাটা একদমই বোকামি। এর জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমন কিছু পরিস্থিতি আছে যখন এক মুহূর্ত দেরি করা উচিত নয়। তো কোন কোন লক্ষণ দেখলে বুঝতে হবে যে এখনই ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি? এই লক্ষণগুলো হল বিপদের সংকেত, যেমন ক্ষতটা যদি আরও বড় হতে থাকে বা সেখান থেকে পুজ বা দুর্গন্ধ বের হয়, সাথে যদি জ্বর আসে, ব্যথা বেড়ে যায় বা ক্ষতের চারপাশে কালো মরা চামড়া দেখা যায়, এর যে কোনো একটা লক্ষণ দেখলেই আর দেরি করবেন না, কারণ এগুলো গুরুতর ইনফেকশনের চিহ্ন আর এর জন্য দ্রুত চিকিৎসা দরকার। সবশেষে এই একটা কথাই বলা যায় যা আজকের পুরো আলোচনার সারমর্ম। যদি আমরা শুরুতেই বেডসোরের লক্ষণগুলো চিনতে পারি আর সঙ্গে সঙ্গে সঠিক ব্যবস্থা নিই, তাহলে কিন্তু শুধু ত্বক নয়, একটা গোটা জীবন বাঁচানো সম্ভব। তাই সচেতনতা আর সঠিক যত্নই হলো আসল কথা।